হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য ডেইলি স্টক অ্যানালিসিস ভিডিও। আজকে আমরা প্রথমে নিফটি নিয়ে একটু আলোচনা করে নিই। তো নিফটিতে দেখুন লাস্ট কয়েকদিন ধরে অর্থাৎ এই দিনটা থেকে একটা কনফিউশন ক্রিয়েট করেছে আমাদের সামনে। এখানে সর্বপ্রথমে এই জায়গাটা থেকে রেজিস্ট্যান্স ফেস করে অল টাইম হাই থেকে করে একটা শুটিং স্টার টাইপ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, ফলোড বাই একটা বেয়ারিশ ডে। শুটিং স্টার এবং বেয়ারিশ ডের যদি বডি কনসিডার করা হয় তাহলে এখানে একটা বেয়ারিশ রিভার্সাল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, যেটা বেয়ারিশ এনগালফিং ক্যান্ডেলস্টিক প্যাটার্ন ক্রিয়েট করে। তারপরের দিন আবার একটা বুলিশ ডে, অর্থাৎ এই বেয়ারিশ এনগালফিং ক্যান্ডেলস্টিক প্যাটার্নের যে কনফার্মেশন এই লোয়ের নিচে সাস্টেন করলে হতো, সেটা হয় না। এবং ফলোড বাই আজকের ডেটে গ্যাপ আপ ওপেনিং তো নেয়, কিন্তু সাস্টেন করতে না পেরে আবার একটা বেয়ারিশ ডে ফর্মেশন, যদিও এর একটু লোয়ার উইকস দেখা গেছে। এবার এই যে কনফিউশনটা ক্রিয়েট করছে বা আমরা দেখতে পাচ্ছি একটা কনফিউশন ক্রিয়েট হচ্ছে এই জায়গাটাতে, এই কনফিউশনটা কেন ক্রিয়েট হচ্ছে এটা যদি আমরা একটু বোঝার চেষ্টা করি তাহলে এটার জন্য আমাদের উইকলি টাইম ফ্রেমে শিফট করে যেতে হবে। তো উইকলি টাইম ফ্রেমে শিফট করে গেলাম। এবার এই জায়গাটা একটু ভালো মতো দেখুন। এইখানে এই দুটো ক্যান্ডেল দিয়ে উইকলি টাইম ফ্রেমে একটা বেয়ারিশ এনগালফিং এবং তারপরে একটা বেয়ারিশ ডে তো দিয়েছিল, কিন্তু বেয়ারিশ এনগালফিংয়ের যে লোয়েস্ট পয়েন্ট সেই লোয়ের নিচে কিন্তু সাস্টেন করেনি বাজার, অর্থাৎ প্রপার কনফার্মেশন আমরা বলতে পারি না এই জায়গাটাতে। তো সেটাই আমরা দেখতে পেয়েছি যে পরবর্তী সপ্তাহে বাজার যখন ওপেন হয় সোমবারের দিনকে, সেখান থেকে একটা খুব শার্প আপসাইড মোমেন্টাম আমরা দেখতে পেয়েছিলাম। এবার এই যেই জায়গাটা থেকে কনফিউশন ক্রিয়েট হচ্ছে বলা হলো, এটা কিসের জন্য হচ্ছে? তো এটা দেখুন, সিম্পল একটা রুলস যে আমরা ক্যান্ডেলস্টিক সিরিজে মানে ক্যান্ডেলস্টিক প্যাটার্নের উপর যে আমাদের সেশনস হয়েছিল প্রাইস অ্যাকশন সিরিজে, সেখানে আমরা দেখেছিলাম যে কোনো লং ব্ল্যাক ডে বা হোয়াইট ডে, এখানে যেহেতু লং ব্ল্যাক ডে ধরে নিচ্ছি, লং ব্ল্যাক ডের হাই এবং ওপেনিং প্রাইস ইটসেলফ একটা ন্যাচারাল রেজিস্ট্যান্সের কাজ করে। তো এখানে ম্যাগনেট মোড অন করে আমি রেক্ট্যাঙ্গুলার বক্সটা নিলাম, তাহলে এই হচ্ছে হাইয়েস্ট পয়েন্ট আর এই হচ্ছে ওপেনিং। তাহলে এই রেঞ্জটা আমাদের কাছে একটা শর্ট টার্ম রেজিস্ট্যান্স আমরা বলতে পারি। রেঞ্জটা কত? রেঞ্জটা হচ্ছে আমাদের কাছে 22,053 থেকে 22,124, এই লেভেলটা। এবার যদি আমরা ডেলি টাইম ফ্রেমে শিফট করি এবং ফলোড বাই ছোটো টাইম ফ্রেমে শিফট করি, তো দেখুন ক্লিয়ারলি এগুলো জায়গা থেকে রিজেকশানটা আসছে। তাহলে এই রকমভাবে লেভেলগুলো আমাদের প্লট করতে হয় বা এইভাবে আমরা প্লট করতে পারি। অনেকের কনফিউশন থাকে যে কিভাবে লেভেল প্লট করব, তো এইরকমভাবে সিম্পল রুলসে আমরা কিন্তু লেভেল প্লটিং করতে পারি। প্রত্যেকটা লেভেলই ইম্পর্ট্যান্স, আমাদের প্রত্যেকটা লেভেলেরই ইম্পর্ট্যান্স রয়েছে। এবার কখন কোন মুহূর্তে বাজার কিভাবে কোন লেভেল থেকে কেমনভাবে রিয়্যাক্ট করবে সেটা কিন্তু আমাদের সময় বলবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আপসাইড একটা রেজিস্ট্যান্স লেভেল তো রয়েছে, সেখানে গিয়ে বাজার একটা কনফিউশন ক্রিয়েট করছে বা টেম্পোরারি পজ নিচ্ছে টু গিভ আ ফার্দার ব্রেকআউট। এবার কি করে বলতে পারছি যে এখানে ব্রেকআউট আসার জন্য ওয়েট করছে? এর কারণ একটাই, কারণ আমি ট্রেন্ডের সপক্ষে কথা বলছি। যেহেতু লং টার্ম ট্রেন্ড অবশ্যই ইনট্যাক্ট, সেই কারণে হতে পারে যে নতুন হাই করার আগে একটু পজ নিচ্ছে বাজার। তো মোস্ট প্রবাবলি আমরা খুব তাড়াতাড়ি আবার বাজারে অল টাইম হাই দেখতে পাবো এবং এখান থেকে হয়তো আপসাইড মোমেন্টাম অবশ্যই আসবে। কারণ পড়ার যদি হতো বাজার অবশ্যই 3-4 দিনে পড়ে যাওয়ার কথা ছিল, কিন্তু যদিও অবশ্যই কোনো কিছুই শিওর শট নয়। আজকে বললাম মানে কালকেও বাজার কিন্তু পড়তেই পারে, তো এই সম্ভাবনাগুলো তো থেকেই যায়। দিস ইজ আ প্রবাবিলিটি গেম। তো মাথায় রাখতে হবে যে এটা ক্রিটিক্যাল রেজিস্ট্যান্স, যেহেতু এই লেভেল থেকে বাজার একটা কনফিউশন ক্রিয়েট করছে বা বাজার হয়তো আমাদের এটাই দেখাতে চাইছে যে এখানে আমাদের রেজিস্ট্যান্স রয়েছে বা এই রেজিস্ট্যান্সটাকে বাজার রেসপেক্ট করছে। আওয়ারলি টাইম ফ্রেমে যদি শিফট করি, দেখুন ট্রেন্ড চেঞ্জের একটা ইনিশিয়েশন আমাদের কাছে হয়েছিল, কিন্তু সেই কনফার্মেশনটা আমরা দেখতে পাইনি। ইনিশিয়েশন কোথায় বলা হচ্ছে? এখানে যদি আমরা একটা ট্রেন্ড লাইন টানি ধরুন এই রকম করে, তাহলে ঠিক এই জায়গাটাতে দেখুন এখানে বাজার আবার পুরনো আলোচনা করছি একটু, এখানে লোয়েস্ট ফরমেশন মানে লো ফরমেশন, তারপরে সুইং হাই, হায়ার লো, হায়ার হাই, আবার হায়ার লো, হায়ার হাই, হায়ার লো। এইখানে কিন্তু আমাদের নতুন হাই তৈরি করেছে ঠিকই, কিন্তু সাস্টেন করতে পারিনি, তার মানে এটাকে আমরা ধরবো না। আমরা নেক্সট এই হায়ার লো ফরমেশনের পরে ধরবো হাই কোথায়? এইখানে। এই যে হাইয়েস্ট পয়েন্ট অফ ফর্ম করলো সেটা কোত্থেকে করলো?
প্রিভিয়াস রেজিস্ট্যান্স জোন থেকে বা প্রিভিয়াস অল টাইম রেজিস্ট্যান্সের মানে অল টাইম হায়ার যে রেজিস্ট্যান্স ছিল সেখান থেকে। এরপরে কতদূর রিট্রেস করলো, এই পর্যন্ত রিট্রেস করেছিল বাজার মোটামুটি। তার মানে প্রিভিয়াস সুইং হাই অর্থাৎ হায়ার লোটা, প্রিভিয়াস সুইং লো অর্থাৎ হায়ার লোটা, লাস্ট হায়ার লো আমাদের ইন্ট্যাক্ট ছিল এবং এইখানটায় বাজার কিন্তু একটা রেঞ্জ ফরমেশন করে। এবার যেহেতু রেঞ্জ ফরমেশন করে এবং এই ফলটার রেসপেক্টে একটা রিট্রেসমেন্ট ঘটায়, তাহলে আমরা বলতে পারি এইটা একটা সুইং লো ছিল আপাতত ধরে নিই। ফার্দার ব্রেকডাউনে কিন্তু নতুন লো ফর্ম করে, অর্থাৎ কোথাও না কোথাও বাজারের চালটা ছিল কেমন এই রকম, কিন্তু বাজার আওয়ারলি টাইম ফ্রেমে কোথাও না কোথাও তার চালটা পরিবর্তন করার চেষ্টা করলো। এই যে পরিবর্তন করার চেষ্টা করলো, এটাই হয়ে যাচ্ছে আমাদের ইনিশিয়েশন অফ দ্য ট্রেন্ড চেঞ্জ। কোন ট্রেন্ডটা? এই শর্ট টার্ম আপ ট্রেন্ডটা যেটা চলছিল এইখান থেকে এই পর্যন্ত। ফার্স্ট পয়েন্ট। এবার তাহলে এখানে কি একদম ইমিডিয়েট আমাদের শর্ট সেল বা সমস্ত কিছু বেচে বেরিয়ে যাওয়া উচিত? না, একটু ওয়েট করা উচিত। কিসের জন্য ওয়েট করব? কনফার্মেশনের জন্য ওয়েট করব। কনফার্মেশন কখন হবে? দেখো, এবার হচ্ছে এই ট্রেন্ড লাইনটা আমাদের কাজে লাগবে। কি? এই ট্রেন্ড লাইন, এই রেফারেন্স এবং এই রেফারেন্স দিয়ে ধরে নেওয়া যাক যে টানা হয়েছিল। এবার কনফার্মেশন পেতে গেলে শুধুমাত্র এই যে ইনিশিয়েশন হলেই হবে না, তারপর ফলো করতে হবে, এই ফলো আপ সেলিং আসতে হবে। কি? এই অন্তত এই সাপোর্টটাকে ভেঙে বাজারকে ট্রেড করতে হবে, আর নতুবা বাজার আবার একটা প্রাইস অ্যাকশন ক্রিয়েট করে ফাইনালি ভাঙবে। এরকম হতে পারে। যদি এরকম হতো, দ্বিতীয় ক্ষেত্রেটার বলছি, তারপরে প্রথম ক্ষেত্রে বলছি। দ্বিতীয় ক্ষেত্রের মতো যদি হতো যে বাজার এখান থেকে সাপোর্ট নিয়ে উপরে উঠলো এবং নিচে ভাঙলো, আবার নতুন লো ফর্ম করলো, তাহলে কি দেখুন এইখানে ইনিশিয়েশন ছিল সুইং হাই সুইং লো এর ভিত্তিতে, এবং তারপরে আবার নতুন লো ফর্ম করে, লোয়ার হাই ফর্ম করে, নতুন লো ফর্ম করলে আমাদের কনফার্মেশনটা দিত। ফার্স্ট পয়েন্ট। এটা হচ্ছে সেকেন্ডভাবে যদি রিট্রেস করতো। এবার যদি রিট্রেস না করতো তাহলে কি হতো? আমাদের কাছে ভ্যালিড সুইং কোথায়? ভ্যালিড সুইং আছে এত দূরে, এই পর্যন্ত কিন্তু আমাদের ওয়েট করে থাকতে হবে। যদি ডাইরেক্টলি এই ট্রেন্ড লাইনটা ভেঙে যায় তাহলে বাজার কিন্তু এই পর্যন্ত আসতেই পারে। এবার তাহলে আমরা ট্রেন্ড চেঞ্জটা কি ধরতে পারি যে এই ট্রেন্ড লাইনটা যদি এখানে দেখুন, এখানে প্রথমে একটা নতুন মানে লো ফর্ম করলো এবং লোয়ার হাই ফর্ম করলো, এটা ফার্স্ট ইনিশিয়েশন। যদি ট্রেন্ড লাইন ভেঙে সাস্টেন করতো তাহলে আমরা বলতে পারতাম দ্যাট ইজ আওয়ার কনফার্মেশন। এরকমটা কি হয়েছে? না, হয়নি। যদি এরকম ভেঙে কনফার্মেশনটা পেতাম তাহলে ইমিডিয়েট টার্গেট হতো আমাদের নিয়ারেস্ট সুইং লো, মানে নেক্সট নিয়ারেস্ট সুইং লো এই জায়গাটা। এই জায়গাটা কিন্তু কনসিডার করছি না। কেন? কারণ আমরা কিন্তু এটার পরে এইটা সুইং হাই নয়, এই সুইং হাইটাকে প্রাধান্য দিয়েছি, কারণ এই হাইয়ের ওপরে সাস্টেন করেছে এই জায়গাটায়। তো এই ছোট ছোট জিনিসগুলো বোঝার চেষ্টা করুন। ওকে, এগুলো জানি না কতটা আপনারা বুঝতে পারছেন। এই ইন্টারপ্রিটেশনাল পাওয়ারগুলো কিন্তু আপনাদের জেনারেট করতে হবে। এবার দেখুন, এবার বাজার এখানে কি করেছে? ধরে নেওয়া যাক যে এখান থেকে বাজার রিট্রেস করেছে, রিট্রেস করে প্রিভিয়াস যে রেজিস্ট্যান্স লেভেল সেটাকে আবার টেস্ট করলো, করে আবার নিচে ফল করার চেষ্টা করছে। তাহলে এখানে কাইন্ড অফ আমাদের কি বলতে পারি, এই হচ্ছে আমাদের ফার্স্ট টপ, এই হচ্ছে আমাদের নেকলাইন এবং এই হচ্ছে আমাদের সেকেন্ড টপ। এবার যদি এই ক্ষেত্রে এখান থেকে দেখুন, আগেকার ড্রয়িংগুলো একটু মুছে দিই। হ্যাঁ, এবার এখান থেকে বাজার কি করতে পারে দেখুন, এখানে হাই ফরমেশন করার পর এই হাইটাকে কিন্তু আমরা ভ্যালিড হাই নাও ধরতে পারি, ডাবল টপের রেসপেক্টে ধরতে পারি, কিন্তু সুইংয়ের রেসপেক্টে এটাকে নাও ধরতে পারি, কনসিডার নাও করতে পারি। কেন নাও করতে পারি? কারণ এখানে দেখুন এইটাকে যদি আমরা একটা ভ্যালিড লোয়ার হাই ধরেছিলাম, এর উপরে সাস্টেন্যান্স তেমনভাবে আসেনি। কেন? কারণ পুরোটাই বেয়ারিশনেসের মধ্যে দিয়ে কাটিয়েছে। ক্লিয়ার? এইটার ভ্যালিডেশন, এই যে নতুন সুইং হাই কখন তৈরি হবে আবার? যদি এটার উপরে বাজার সাস্টেন করে, আর আদারওয়াইজ এটার উপরেও সাস্টেন করলে আমরা ধরতে পারবো। কিন্তু যেহেতু এটা এবং এইটার মধ্যে খুব একটা গ্যাপ মানে বেশি নেই, তারতম্য বা পার্থক্য বেশি নেই, এই কারণে আমরা ইম্পর্ট্যান্স এটাকেই দেব বেশি। তো এইরকমভাবে কিছু কিছু জিনিস টুইক করতে হয় আমাদের। এবার দেখুন এখান থেকে আমি ড্রয়িংগুলো আগের মুছে দিই একটু, ব্রাশগুলো। হ্যাঁ, এবার দেখুন এইখানটায় এবার বাজার কি, বাজারের প্রথমে চাল ছিল হায়ার হাই হায়ার লোজ, এখানে কিছুক্ষণের জন্য লোয়ার হাই লোয়ার লো ফর্ম করলো, এই হচ্ছে লোয়ার হাই এবং এই হচ্ছে লোয়ার লো, আমরা ধরে নিচ্ছি এইটাকে। ক্লিয়ার? এবার বাজার আবার কিন্তু এই দিকে দেখুন, এইখানে এটাকে আমরা কিছুক্ষণের জন্য হাই ধরে নিচ্ছি এবং এই, তার মানে কি হলো, এখানে
হায়ার হাই হায়ার লো ফর্ম করছিল, এখানে লোয়ার হাই লোয়ার লো ফর্ম করলো, আবার এখানে দেখুন অ্যাঙ্গেলটা চেঞ্জ হয়ে গেছে। এই হচ্ছে আমাদের হায়ার হাই এবং হায়ার লো ফর্মেশন। তাহলে কি এর ফলস্বরূপ এই যে এরকম যখন আপনারা মোটামুটি যতদূর আমার মনে পড়ছে প্রাইস অ্যাকশন সিরিজের সেকেন্ড সেশনে যখন স্ট্যান্ডার্ডাইজ করেছিলাম এই সুইং হাই সুইং লোকে, তখন এই কথাটা বলা হয়েছিল যে যখন বাজার এইরকম করে চলতে চলতে প্রথম সুইংটাকে ভাঙলো, মানে নিয়ারেস্ট সুইং লোকে, এখানে আমাদের ইনিশিয়েশনের সিগন্যাল দিল, তারপরে উপরে উঠে সুইং হাইকে ভাঙলো, তারপরে আমাদের আবার কন্টিনিউয়েশনের সিগন্যাল দিল আমরা ধরেছিলাম, তারপরে নিচে এসে আবার লোকে ভাঙলো, তারপরে আবার যদি এটাকে কনফার্মেশন বলি তারপরে আবার ওপরে গিয়ে আমাদের সুইং হাই ভাঙছে। তাহলে এই সিনারিগুলো কি, এটাই হচ্ছে আমাদের রেঞ্জ বাউন্ড মার্কেটের একটা সংকেত দেয়। তো দেখুন এইখান থেকে আমরা মোটামুটি এই রেসপেক্টে বলতে পারি বাজার কোথাও না কোথাও কিন্তু গত 2 তারিখ থেকে একটা রেঞ্জের মধ্যে ফেঁসে রয়েছে, তাই না? তো এই রকমভাবে আমরা ট্রেন্ড অ্যানালিসিসটা করতে পারি। ক্লিয়ার? এখনকার ভিউ যদি জানা যায় বা আমাদের এখনকার ভিউ সম্বন্ধে যদি একটু আলোচনা করা যায় তাহলে কি, তো এখানে ক্লিয়ারলি দেখুন বাজার অবভিয়াসলি আমরা আগেই দেখে নিয়েছি যে লঙ্গার টাইম ফ্রেমে বাজার আপ ট্রেন্ডে রয়েছে, এবং এখানে মোরারলেস ওভারঅল রেসপেক্টে এখানে ইম্পর্ট্যান্স কার বেশি, লং টার্মে আপ ট্রেন্ড, এবং এইখান থেকে এই ট্রেন্ডটাও আপ ট্রেন্ড, তার মানে আমরা শর্ট টার্ম ট্রেন্ডও আপ ট্রেন্ড বলতে পারি, এখনও ইনট্যাক্ট। তাহলে এইখানে এবার বাজার কন্টিনিউয়াস হায়ার হাই এবং হায়ার লো ফরমেশন করেছে, কোথাও না কোথাও বাজার উপরের লেভেলে এখন দাঁড়িয়ে রয়েছে। তো যতক্ষণ এই ট্রেন্ড লাইন ইনট্যাক্ট আছে বা নিয়ারেস্ট সুইং লো ইনট্যাক্ট আছে, আমরা এক্সপেক্ট করতে পারি যে বাজার এই রেজিস্ট্যান্স যেটা ছিল সেইটা ভাঙবে এবং নতুন হাই ফরমেশন করবে। এই হচ্ছে আমাদের ইন্টারপ্রিটেশন। এবার বাজার কি করবে তো আলটিমেটলি বাজার জানে, তাই না? তাহলে আমরা এক্সপেকটেশন কি রাখবো? এক্সপেকটেশন রাখবো যে এখান থেকে বাজার কিন্তু আমাদের নতুন হাই ফরমেশন করতে পারে। অন্যান্য যদি সেক্টর নিয়ে বা ইন্ডেক্স নিয়ে কথা হয় তাহলে কি করা যায় বা কি করছে দেখি। ব্যাঙ্ক নিফটিতে দেখুন তুলনামূলক মোমেন্টামটা আমাদের কম রয়েছে, আমরা দেখতে পাচ্ছি এখানে লোয়েস্ট পয়েন্ট ফর্ম করেছে, তারপরে হাই, তারপরে একটা রেঞ্জ বা লো, তারপরে আবার হাই। এটাকে যদি সুইং কনসিডার করা যায়, এটাকে যদি হাই কন্ডিশন কনসিডার করা যায়, তাহলে এইখানে এসে একটা রেঞ্জ ফরমেশন করার চেষ্টা করছে। আমাদের কাছে ক্রিটিক্যাল ব্যাঙ্ক নিফটির জন্য প্রচণ্ডভাবে ক্রিটিক্যাল হচ্ছে এই জোনটা। এইটা যতক্ষণ ইনট্যাক্ট আছে বুলদের জন্য খুব একটা খারাপ কিছু নয়, এখান থেকে আপসাইড মোমেন্টাম আসতে পারে যতক্ষণ এই লেভেলটা ইনট্যাক্ট আছে, অর্থাৎ 45,500 থেকে 750 এই লেভেলটা। ওকে, বেস ফরমেশনের সাইন খুব সুন্দরভাবে দেখতে পাওয়া যাচ্ছে, কারণ এখানে 1 2 3 4 বার অন্তত টেস্ট করে ফেলেছে জোনটাকে। এবার এখান থেকে নিচে আসা মানে এখানে এই জোনকে ভেঙে দেওয়া আর কি, উইক হবে তুলনামূলক, বা জোনটা উইক হয়ে গেছে তুলনামূলক, নিচে না আসাটাই বেটার। ফাইন্যান্স দেখে লাভ নেই, একই রকম। আচ্ছা, সিনেক্স আইটিতে দেখুন, আইটিতে ডেলি টাইম ফ্রেমে আমাদের একটা এখানে ব্রেকআউট ছিল, তার ফলো আপ বাইংও এসেছিল, কিন্তু টিপিক্যাল এটা একটা রেজিস্ট্যান্স লেভেল, এর আগে আলোচনা করেছিলাম। এই জায়গাটাতে এই রেজিস্ট্যান্সটা একটা রয়েছে, তো এটা তুলনামূলক নোশনাল রেজিস্ট্যান্স, উইক রেজিস্ট্যান্স। আমাদের স্ট্রং রেজিস্ট্যান্স হচ্ছে এই লেভেলটা, এই লেভেলটা হচ্ছে স্ট্রং, এটা আমরা নোশনাল বলতে পারি। এইখানেই দাঁড়িয়ে তুলনামূলক উইক রেজিস্ট্যান্স, তো এটাকে টেস্ট করে ফেলেছে ডেলি টাইম ফ্রেমে, আমাদের ব্রেকও এসছে। আজকে একটা টেম্পোরারি প্রফিট বুকিংয়ের সাইন, কারণ একটা বেয়ারিশ রিভার্সাল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তো তৈরি করছে ঠিকই, কিন্তু এগুলো টিপিক্যাল বুল মার্কেটে এরকম প্যাটার্ন ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের ইনভ্যালিড হয়ে যায় যদি না ওভারঅল মার্কেট বেয়ারিশ থাকে। তো এখানে নিফটি আইটিতে আপসাইড মোমেন্টটা আমরা হয়তো খুব সম্ভবত এই লেভেলগুলো অবশ্যই দেখতে পাবো বা দেখা উচিত আমাদের। নিফটি মিড ক্যাপে ফ্রেশ হাই তৈরি করেছে, কিছু বলার নেই, কোনো উইকনেসের সাইন নেই আপাতত। স্মল ক্যাপেও দেখুন ফ্রেশ হাই, ছোটো ছোটো ক্যান্ডেল তৈরি করছে কিন্তু ফ্রেশ হাই, এগুলো জায়গায় আমরা আলোচনা করেছিলাম, এর উপরে সাস্টেনেন্স দেখানোর পর আবার মুভ দেখা যাচ্ছে।
1 আওয়ার চার্টে কোনো রকম উইকনেসের সাইন নেই। ওকে, তাহলে এই গেল আমাদের ইন্ডেক্স নিয়ে আলোচনা। এবার ডেলি টাইম ফ্রেমে আমরা আলোচনা করে নেব কিছু স্পেসিফিক স্টক নিয়ে। তো ফার্স্ট স্টক আজকের হচ্ছে ডিএলএফ। তো ডিএলএফে দেখুন ক্লিয়ার ব্রেকআউট, আমাদের ব্রেকআউট, এগুলো জায়গায় কি আমরা আলোচনা করেছিলাম? আমার মনে নেই, হতে পারে এগুলো জায়গায় আলোচনা করেছিলাম। এই ক্রিটিক্যাল রেজিস্ট্যান্সের কথা বলাও হয়েছিল মোস্ট প্রবাবলি, ড্রয়িং দেখে তাই মনে হচ্ছে যে এর আগে আমরা আলোচনা করেছিলাম 30 বা 31 জানুয়ারি, যদি ভিডিও এসে থাকে তাহলে সেগুলো জায়গায় আলোচনা করেছিলাম। এই রেজিস্ট্যান্সটাকে কোনো ট্রেডার গুরুত্ব দেবেন কি দেবেন না সেগুলো তাঁর উপর, কিন্তু ফার্দার আমরা দেখতে পাচ্ছি আজকের ডেটে দাঁড়িয়ে একটা বুলিশ ওপেনিং মারুবোজু, কারণ লো এবং ওপেন আজকের সেম, এবং সেখান থেকে কন্টিনিউয়াস আপসাইড মোমেন্টাম আমরা দেখতে পেয়েছি, এবং ফার্দার নতুন হাইও দেখতে পেয়েছি প্রিভিয়াস রেজিস্ট্যান্সটাকে ব্রেক করে। তো এখানে একটা ফ্রেশ ব্রেকআউটও দেখতে পাওয়া যাচ্ছে। এখান থেকে যদি আমরা ট্রেন্ড লাইন টানি ঠিক এইরকম করে, তাহলে এর ক্লিয়ার ব্রেকআউট তো রয়েইছে। ওকে, এবার দেখুন এখানে যদি আমরা আলোচনা করে থাকি, ধরে নিচ্ছি 30 বা 31 আলোচনা করেছি, যদি আমরা এখানে আলোচনা করে থাকি এখানে বাজার আপসাইড মোমেন্টাম দেখালো, তাহলে রিট্রেস করলো, করার পর আমাদের ব্রেকআউট এসেছে, তাই না? এখান থেকে ব্রেকআউট এলো, রিট্রেস করলো, করে ব্রেকআউট, তাহলে কি এই জায়গাটা ক্রিটিক্যাল সুইং হয়ে যাচ্ছে না আমাদের? তাহলে সব কিছু ডিলিট করে দিচ্ছি, করে দিয়ে এখানে ফ্রেশ আমরা একটা সাপোর্ট জোন আঁকতেই পারি এই লেভেলটাতে, হচ্ছে আমাদের ফ্রেশ সাপোর্ট বা ক্রিটিক্যাল সাপোর্ট লেভেল। এগুলোকে আমরা এখন স্টপ লস ধরে চলতে পারি। এবং দেখুন অবশ্যই এটা বুলিশ ওপেনিং মারুবোজু হলেও আপার শ্যাডো কিন্তু রয়েছে, তাহলে এই ক্যান্ডেলগুলোর কনফার্মেশন অবশ্যই আমাদের দরকার। তাহলে এই হাইয়ের ওপরে যদি ছোট টাইম ফ্রেমে আমাদের সাস্টেন করে, তাহলে অবশ্যই তার কনফার্মেশন ধরা হবে এই ব্রেকআউটটার। নেক্সট কি? নেক্সট হচ্ছে ক্যানফিন হোমস। সরি, ফিউচার্স খুলে ফেলেছি, স্পট খুলবো। ক্যানফিন হোমে দেখুন প্রথম আমরা আলোচনা করেছিলাম অনেক দিন আগে, ঠিক এইগুলো জায়গায় আমরা আলোচনা করেছিলাম নিয়ার অ্যাবাউট 10th August 23 আওয়ারলি টাইম ফ্রেমে একটা ব্রেকআউট ছিল, দেখিয়ে দিচ্ছি। তো দেখুন কেন স্টপ লসটা বুক করে নেওয়া উচিত আওয়ারলি টাইম ফ্রেমে 10th August আমাদের যেতে হবে।